ধানসিঁড়ি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আমার নিজের লেখা ছোট্ট একটি উপন্যাস পড়ে শোনাব। আমার যারা গল্প শুনছেন তাদের মধ্যে পশ্চিম বাংলার একজন আমাকে আমার লেখা একটি গল্প বা উপন্যাস পাঠ করে শোনাবার জন্যে অনুরোধ করেছেন। উপন্যাস একটি সুইসাইড নোট। এটি ত্রিভুজ প্রেমের একটি গল্প। এই চ্যানেলে এর আগে আমার একটি গল্প প্রকাশিত হয়েছে, হয়তো কেউ কেউ শুনেছেন, না হলে শুনে দেখতে পারেন। আমি এই গল্পের সাথে লিংক দিয়ে দেব। আমার এই উপন্যাসের নাম একটি সুইসাইড নোট। 2023 ও 24-এর বইমেলায় এই বইটি প্রচুর চলেছে, পাঠক মোটামুটি পছন্দ করেছে আমার মনে হয়। আপনারাও দেখুন কেমন লাগে আপনাদের। সবার জন্য ভালোবাসা। ভালো থাকুন, নিজের যত্ন নিন। সম্ভব হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উপন্যাস একটি সুইসাইড নোট, লেখক নাসির আহমেদ কাবুল। পার্থর জন্মদিন আজ। 26শে জুনের এই দিনটিতে মাকে খুব বেশি মনে পড়ে পার্থর। প্রতিটি জন্মদিনে খুব ভোরে ঘুম থেকে জেগে মায়ের ছবির দিকে দাঁড়ায় সে। তারপর ছবির পাথ বুলোতে বুলোতে ঝরঝর করে কাঁদে। কাঁপা কাঁপা গলায় বলে, মা কেমন আছো তুমি? আমি ভালো নেই একটুও। যে সন্তান কোনোদিন মাকে একটি বারও চোখে দেখল না, যে সন্তান জেনেছে তাকে জন্ম দিতে গিয়েই তার মায়ের অকাল মৃত্যু হয়েছে, সে ভালো থাকে কি করে মা? আমি ভালো নেই, একেবারেই ভালো নেই। তুমি আমাকে দোয়া করো আমি যেন সৎ ও সুন্দর পথে চলতে পারি, যেন আমাকে দিয়ে কোনো ক্ষতি কারো না হয়। পার্থর জন্ম হয়েছিল একটি প্রাইভেট ক্লিনিকে, সিজারের মাধ্যমে। গর্ভকালীন জটিলতার কারণে ডাক্তার যখন মা অথবা সন্তান যে কোনো একজনকে বাঁচানো যাবে বলে জানালেন, তখন আত্মীয় স্বজন সবাই মাকে বাঁচানোর পক্ষে মত দিলেন। কিন্তু স্বামী তাহমিদ সাহেব চাইলেন তার সন্তান বেঁচে থাকুক। মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে এভাবেই পার্থর জন্ম। হতভাগী মা সন্তানকে এক নজর না দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেই থেকে পার্থ একা, খুব একা। পার্থর বয়স যখন 1.5 বছর, পার্থর বাবা আবার বিয়ে করলেন। পার্থর ঠাঁই হলো ফুপুর কোলে। ফুপু পার্থকে নিজের কাছে নিয়ে গেলেন। সেই থেকে পার্থর সব আশ্রয় প্রশ্রয় ভরসার স্থান হলো ফুপু। ফুপুর একমাত্র মেয়ে অনিন্দিতার বয়স তখন 1 বছর। 2 ভাই বোনের বয়সের পার্থক্য মাত্র 6 মাসের। সেই থেকেই অনিন্দিতা ও পার্থ বন্ধুর মতো বেড়ে উঠতে লাগলো। অনিন্দিতা বড় হয়ে পার্থকে ভাই হিসেবে নয়, বরং বন্ধু হিসেবে ভাবতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অনিন্দিতার গায়ের রং কালো, তবে তার বড় বড় 2টি চোখ হরিণীর মতো টানা টানা এবং মায়াবী খুব। ওর 2 ঠোঁটে সব সময় হাসির ঝিলিক লেগে থাকে। কথা কম বলে, হাসে বেশি, খুব অভিমানী।
পার্থ ছাড়া ওর অভিমান বা রাগ কেউ বুঝতে পারে না। মাঝে মাঝে রাগ মাঝে মাঝে রাগের ছলে পার্থ বলে, এই নিন্দিতা, বকবক করিস না তো, কান দুটো যে ঝালা ফলে হয়ে গেল। অনিন্দিতাকে পার্থ নিন্দিতা বললে কৃত্রিম অভিমান করে অনিন্দিতা। একটু পর অভিমান ভেঙে বলে, আচ্ছা বলো তো, তুমি ছাড়া আর কার সঙ্গে কথা বলবো আমি? কে আছে আমার তুমি ছাড়া? পার্থ খুশি হয়। অনিন্দিতার বিনুনি ধরে টান দিলে ছুটে পালায় অনিন্দিতা। অনিন্দিতার বাড়ন্ত শরীর বন্ধু বান্ধব অনেকের কাছে খুব আকর্ষণীয়। ওর বন্ধুরা, এমনকি বয়সে বেশ বড় ছেলেরাও অনিন্দিতার দিকে তাকায়, যেন গিলে খেতে চায়। অনিন্দিতা মনে করে এটা পুরুষ জাতের স্বভাব, তাই কিছু মনে করে না, রাগ করে না। এরকম অবস্থায় মেয়েরা বিরক্তি প্রকাশ করলেও মনে মনে খুশিই হয়। তার কোনো অভিযোগ নেই কারো বিরুদ্ধে। অনিন্দিতার রূপের আগুন পার্থক্যকে যে পোড়ায় না তা নয়, বোন বলে দৃষ্টি সংকুচিত হয় তার। বেয়ারা মনকে বোঝাতে না পেরে পারে না সে কিছুতেই। সংস্কারের দেয়াল ভাঙতে চায়, পারে না লোক লজ্জার ভয়। মনে মনে নারীর রূপের কাছে সঁপে দেয় নিজেকে, সমাজ সংসার তার হদিশ পায় না। এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও লেখাপড়ার দিকে কোনো খেয়াল নেই পার্থর। সারাদিন গান, নাটক ও সংগঠন নিয়ে সময় কাটে তার। ফুপুর কোনো অনুরোধ না ফেললেও লেখাপড়ায় পার্থ একেবারেই উদাসীন। ফুপু, তুমি শুধু শুধু চেষ্টা করছো, ওসব লেখাপড়া আমাকে দিয়ে হবে না। পার্থের কথা শুনেই অবাক হয় ফুপু। কি বলছিস তুই? লেখাপড়া করবি না তো ঘোড়ার ঘাস কাটবি নাকি? পার্থ উত্তর করে, ফুপু, গান ছাড়া আর আমাকে দিয়ে কিছুই হবে না, কোনো দিনই না। বিয়ে করে বউকে কি খাওয়াবি? শুধু গান গাইলে পেট ভরবে? পার্থ বিয়ের কথা শুনে হাসে, বলে, আমাকে বিয়ে করবে কে? একটা গবেট, অপদার্থ। সেকেলে বকলমকে কেউ বিয়ে বিয়ে করে নাকি? পাশের সোফায় বসে থাকা অনিন্দিতা হঠাৎ খিলখিল করে হেসে ওঠে। পার্থ অনিন্দিতার দিকে তেড়ে গিয়ে বলে, হাসছিস যে, হাসার এমন কি হয়েছে যে হাসতে হবে? অনিন্দিতা হাসতে হাসতেই বলে, তোমার কথা শুনেই তো হাসলাম। আমি আবার কি বললাম যে হাসতে হবে? ওই যে বললে তুমি একটা গবেট। তো সত্যি তুমি গবেট, অপদার্থ। তোমাকে কেউ বিয়ে করবে না, মৌরিও না। আবার মৌরি? আচ্ছা, কেন ওকে বারবার টেনে আনিস বলতো? আনবো না, সারাদিন তো ওকে নিয়েই ভাবো। ওই তো তোমার স্বপ্নের রাজকন্যা। যাও, ময়ূরপঙ্খী নাও ভাসাও গিয়া, আমার কি? অনিন্দিতা দম নিয়ে গানের সুরে বলে, রঙিলা মাঝির তুই, রঙের বৈঠা বাও, তোমার সঙ্গে যাব আমি, যেথায় নিয়ে যাও। ক্ষেপে যায় পার্থ। নিন্দিতা, ভালো হচ্ছে না কিন্তু। একদম ফাজলামি করবি না, বলে দিচ্ছি। অনিন্দিতাও দম্বার পাত্র নয়। শোনো, তোমাকে বলছি, একদম ফাজলামি করছি না। তুমি মনে করেছো কিছুই জানি না আমি? সব জানি আমি। কি জানিস? সব। না, জানিস না? ও আসে শুধু গান শিখতে। গান শিখতে তো আরো দু চারটা মেয়েও আসে, ছেলেরাও আসে। তাদের কথা তো বলিনি।
তাহলে মৌরির কথা অমন করে বলছিস কেন? সে আর একদিন বলবো। না, আজ বলবি। না, বলবো না। তুমি জোর করতে পারো না। আমি মৌরুকে নিয়ে 1000 বার বলবো। ওকে আমি সহ্য করতে পারি না, একদম না। অনিন্দিতা ঝড়ের বেগে ঘর থেকে বের হয়ে গেলে ফুপু বলে, ওকে খেপাস না পার্থ, ম্যানেজ কর। না হলে সারা দিন কিছু খাবে না, দরজা বন্ধ করে বসে থাকবে। আমি একটু বাইরে যাচ্ছি। ওর অভিমানটা ভাঙা, জানিসই তো, ও ওরকমই। আচ্ছা, তুমি যাও ফুপু, চিন্তা করো না, ওকে ম্যানেজ করছি আমি। এই হলো আমাদের পার্থ ও অনিন্দিতা। আরো একজন আছে, মৌরি। মূলত এই তিনজনকে নিয়েই গল্প। গল্পটি নিছক কল্পনা, বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই। কল্পনা বললেই কি কল্পনা? কারো না কারো সঙ্গে ঘটনা তো মিলে যেতেও পারে। সেক্ষেত্রে লেখকের কোনো দায় নেই। লেখক দায়হীন এবং দয়াহীনও অনিন্দিতাকে কেউ কেউ বনলতা সেন বলে খেপায়। সত্যি, ওর চোখ দুটি বড় অদ্ভুত, যেন মেঘনায় জেগে ওঠা চর, যেন পাখির বাসা বা পদ্ম পাতায় এক ফোঁটা শিশির বিন্দু। অনিন্দিতার দুই ঠোঁটে সবসময় হাসি লেগে থাকলেও বয়সের তুলনায় খুব রাশভারী সে। একটুতেই রেগে যায়, আর একবার রেগে গেলে রুমের দরজা বন্ধ করে বসে থাকবে। খাবে না, কারো সাথে কথা বলবে না। তারপর আবার নিজে নিজেই রাগ ভেঙে মাকে গিয়ে বলবে, খাবার দাও, খেতে পেয়েছে খুব। অনিন্দিতাকে অনেকের অহংকারী ও জেদি বলে জানে। বিশ্ববিদ্যালয়ের অনার্সের 2য় বর্ষের ছাত্রী সেই। কত আর বয়স হবে, 20 চলছে। অনেক ছেলেরা অনিন্দিতার পিছনে ছোটে, কিন্তু কেউ ওর নাগাল পায় না। ক্যাম্পাসে ঢুকলে 1000টা চোখ ওকে গিলে খায়। কোনো কোনো ছেলে আবার শীষ দেয়। অনিন্দিতা সেদিকে একদম খেয়াল করে না, আপন মনে হেলে দুলে চলে যায় নিজের কাজে। ফুপু চলে গেলে পার্থ অনিন্দিতার রুমে যায়। পার্থকে দেখে মুখ আরো বেশি ভার করে বসে থাকে। পার্থ রুমে ঢুকেছে দেখেই না দেখার ভান করে। পার্থ জিজ্ঞেস করে, তুই আমার উপর রেগে আছিস নিন্দিতা? পার্থর কথায় তেলে বেগুনে জ্বলে উঠে অনিন্দিতা। বলে, তোমাকে না 1000বার বলেছি নিন্দিতা নিন্দিতা করবে না আমাকে। তুমি জানো না নিন্দিতার অর্থ কি? পার্থ হাসতে হাসতে বলে, জানবো না কেন? জেনে শুনেই তো তোকে খেপাই। কেন খেপাবে কেন? কি সুখ পাও তুমি? তুই রাগ করেছিস? না, করিনি। তুমি এখন যাও। কোথায় যাব? তা আমি কি জানি। তোমার মৌরির কাছে যাও, ও তোমাকে ইয়ার্কি ভালো বুঝবে। আমি ওসব পছন্দ করি না। পার্থ কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে অনিন্দিতার দিকে। অনিন্দিতা আবার তাড়া দিয়ে বলে, কি ভাবছো? কিছু বলতে এসেছো? না। তাহলে? ফুপু বাসায় নেই, কলাবাগান গেছে, জানো? জানি। ছোট খালার বাসায়। খালু নাকি খুব অসুস্থ, অফিসে সেন্সলেস হয়ে পড়েছিলেন। তারপর? তারপর আর কি, কলিগরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে এখন বাসায়। কবে এমন হলো আমি তো কিছুই জানি না। অনিন্দিতা বলে, আচ্ছা, তুমি কি এসবের মধ্যে থাকো কখনো? কি করে জানবে? ফুপুকে গাড়ি নিয়ে গেছেন, কখন আসবেন জানিস কিছু? হ্যাঁ, গাড়ি নিয়েই গেছেন, বলে গেলেন ফিরতে দেরি হবে। কত দেরি? তা আমি কি করে জানবো? ফোন করে জেনে নাও। দরকার নেই। আচ্ছা তুই পড়, আমি আসছি। পার্থ চলে যেতে চাইলে অনিন্দিতা বাধা দেয়। তুমি কি কিছু বলতে এসেছো? পার্থ পা বাড়াতে বাড়াতে বলে, না, কিছু বলতে আসিনি। ও, কি? কি আর? আচ্ছা, কাউকে তোমার কিছু বলার থাকে না? না, আমাকেও না। পার্থ আবারও দরজার দিকে এগিয়ে যেতে চাইলে অনিন্দিতা বাধা দেয়। আমাকে বলার থাকবে না কেন? সব বলা তো এই। পার্থ চমকে ওঠে। তুই ক্ষেপে আছিস কেন? আমি কিছু বলতে আসিনি। তুমি কি কিছুই বুঝতে চাও না? পার্থ কোনো উত্তর দেয় না অনিন্দিতার কথায়। পকেট থেকে মানিব্যাগ হাতে নিতে নিতে বলে, ব্যাগটা খালি হয়ে গেছে। ফুপু বাসায় থাকবে না বুঝতে পারছি নে। তোমার টাকার দরকার বুঝি? হুম। সিগারেট শেষ হয়ে গেছে। কি করে বুঝলি? না বোঝার কি আছে? আমি ছাড়া কে আর তোমাকে বুঝবে? মৌরি, বখাটে মেয়ে একটা। ও তোমাকে কোনোদিনই বুঝবে না। তুই বুঝলেই চলবে, ওর বোঝার দরকার নেই। সত্যি বলছো? হুম। খুশি হয় অনিন্দিতা। একটা কথা বলবো? বল। আমাকে নিয়ে বেড়াতে যাবে দূরে কোথাও? না, তা হয় না। কেন হয় না? তুই আমার বোন। অন্য কেউ হলে যেতে, জানি না। তাছাড়া ফুপু কি ভাববে? কিছু ভাববে না। আমি মাকে ম্যানেজ করব। আচ্ছা, সে পরে হবে। টাকা থাকলে দে তো, ফেরত দিয়ে দেব। অনিন্দিতা হেসে বলে, কি বললে? ফেরত দেবে? হ্যাঁ, কেন দেব না? ঋণই থাকবো কেন? তাহলে সব ঋণ শোধ করে দেবে তুমি? হুম। কত ঋণ শোধ করবে তুমি? কি বললি? অনিন্দিতা পার্স থেকে 1,000 টাকার একটা নোট বের করতে করতে বলে, এই নাও টাকা। খবরদার ফেরত দিতে এসো না কিন্তু, তাহলে কিন্তু লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলবো সেদিন। পার্থ কিছুই বুঝতে পারে না। টাকা নিয়েই মানিব্যাগে ভরতে ভরতে বলে, আচ্ছা, তুই যখন চাচ্ছিস না, ফেরত দেব না। অনিন্দিতা বলে, সত্যি তুমি একটা স্টুপিড, হোপলেস। পার্থ ঘর থেকে বের হয়ে যায়। অনিন্দিতার কোনো কথা শুনতে পায় না সে। শুনলেও কথার গূঢ় কোনো রহস্য খুঁজতে চায় না সে। এটাই পার্থর স্বভাব। পার্থ দরজা খুলে বের হয়ে লিফটের কাছে যেতেই অনিন্দিতা পার্থর পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, চলো, আমিও তোমার সঙ্গে যাই। পার্থ অবাক হয়ে বলে, কোথায় যাবি তুই? তুমি যেখানে যাও সেখানে। আমি তো সিগারেট কিনতে টং দোকানে যাব, রাস্তার ওপারে। আমিও যাব তোমার সঙ্গে, চা খাবো, আর তুমি সিগারেট খাবে। পার্থ হাসতে হাসতে বলে, বাইরে গিয়ে চা খাবি তুই?
খাবো। ওখানে তো ভ্যাগাবনরা খায়, রিক্সাওয়ালারা খায়, মোটে মজুররা খায়। তুমি খাও না? আমি তো ভ্যাগাবনদের দলে। দীর্ঘশ্বাস ছাড়ে পার্থ। কি? সত্যিই তো বললাম। আমার কে আছে বল? জন্মের সময় মা মারা গেলেন, বাবা আর একটা বিয়ে করলেন, লেখাপড়া ছেড়ে দিয়েছি, গান গেয়ে নাটক করে বেড়াই। আমি তো ভবঘুরেই। আর তুই হলি কি? রাসদুলালি। মায়ের বিশাল ব্যবসা, চমৎকার অ্যাপার্টমেন্ট, গাড়িতে চড়িস। তুমি কেন গাড়ি পছন্দ করো না? মা তো বারবার বলছে গাড়ি কিনে দেওয়ার জন্য। তুমি কেন নিচ্ছ না? ওসবে আমার মানায় না যে। কেন? আমার কি আছে বল? ওসব গাড়িতে কি আমাকে মানাবে? মাকে এ কথা বলবো? না না, বলিস না। কেন? ফুপু কষ্ট পাবেন। আমি বুঝি কষ্ট পাই না? পার্থ সে কথার উত্তর না দিয়েই লিফটের বোতাম টেপে ঘড়িতে সময় দেখে। অনিন্দিতা ওড়না ঠিক করতে করতে বলে, তুমি কিন্তু খুব সেকেলে। সেকেলে? হুম। কেন? কেন আবার? আজকাল কেউ ঘড়ি পরে? মোবাইলেই তো সময় দেখা যায়। বোকা। কেন? কে বোকা? তুই। আর মৌরি বুঝি খুব বুদ্ধিমতী। ধ্যাত। লিফটে উঠতে উঠতে অনিন্দিতা বলে, এই ধ্যাত মানে কি? এই শব্দটা ডিকশনারিতে আছে নাকি? কি অর্থ শব্দটির? তোমার মুদ্রা দোষ এই ধ্যাত বলা। আমার ভালো লাগে না। বারবার বলবে না কিন্তু। পার্থ সুবোধ বালকের মতো সম্মতি জানিয়ে বলে, আচ্ছা। অনিন্দিতা হাসে। হাসতে হাসতে বলে, মনে থাকে যেন? 6 জনের ছোট লিফট, দুজনে উঠলেই গায়ে গায়ে লেগে যায়। পার্থ সংকুচিত হয়ে কিছুটা সরে দাঁড়িয়ে বলে, তুই বারবার ওকে টেনে আনিস কেন? ও এসে দাঁড়ায় কেন? মানে? তোমার আমার মধ্যে ওকে সহ্য হয় না আমার। তুই একটা পাগলি। কেন? ও আমার ছাত্রী। আর আর কি? তুই আমার বোন। তোর সাথে ওর তুলনা কেন হবে? ও। লিফট এসে নিচতলায় থামলে দুজন হাঁটতে হাঁটতে গেটের বাইরে বেরিয়ে আসে। রাস্তার ওপারেই ছোট্ট একটি চায়ের দোকান। দু একটি ছেলে সেখানে বসে আড্ডা দিচ্ছে দেখে পার্থ বলে, তুই এখানে দাঁড়া, আমি চা ও সিগারেট নিয়ে আসছি। তুমি আনবে না মানে কি? আমি যাব না? তুমি আনবে মানে কি আমি যাব না? না। কেন? ওই দেখ, কয়েকটা ছেলে বসে আড্ডা দিচ্ছে। সো হোয়াট? ওরা তোকে বিরক্ত করতে পারে। করুক না। না, নাও তো, করতে পারে। অনিন্দিতা পার্থর হাত ধরে টেনে রাস্তার ওপারে চায়ের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। দোকানের সামনে বেঞ্চে বসে দুটি ছেলে সিগারেট টানছিল। পার্থকে দেখে ছেলে দুটি সিগারেট লুকায়। দাঁড়িয়ে বলে, আপনারা এখানে এসে বসতে পারেন, আমরা না হয় চলে যাচ্ছি। পার্থ বাধা দিয়ে বলে, না না, তোমরা যাবে কেন? বসো তোমরা, আমরা এখনই চলে যাচ্ছি। তারপরও ছেলেরা
দোকানদারের পাওনা মিটিয়ে চলে গেলে অনিন্দিতা বলে, তুমি তো ওদেরকে খারাপ ছেলেদের দলে ফেলে দিয়েছিলে। সবাই যে এক নয় তুমি কিন্তু একদম বুঝতেই চাও না। রাস্তা পার হওয়ার সময় অনিন্দিতা পার্থর ডান হাত ধরে সাবধানে জেব্রা ক্রসিংয়ে পা রাখতে রাখতে বলে, তোমার সঙ্গে একদিন বেড়াতে যাব, নিয়ে যাবে আমাকে? পার্থ বলে, হ্যাঁ। কিন্তু অনিন্দিতার কি কথায় হ্যাঁ বলেছে নিজেও হয়তো জানে না পার্থ। তবে অনিন্দিতা খুশি হয়ে বলে, থ্যাংক ইউ। পার্থ গোছানো মানুষ নয়। অনেক সময় খুব প্রয়োজনীয় জিনিসটিও খুঁজে পেতে হিমশিম খেতে হয় তাকে। এ নিয়ে নিজের উপর খুব রাগ হয় তার। ভবিষ্যতে সবকিছু ঠিকঠাক রাখার প্রতিশ্রুতি দেয় নিজেকে, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই সে প্রতিশ্রুতির কথা ভুলে আগের পার্থতে ফিরে যায় সে। পার্থ ভাবে, মানুষ সহজে পাল্টায় না। এসবের জন্য একজন রয়েছেন, তার উপর কারো হাত থাকে না। ঈশ্বরের খুব বিশ্বাস না থাকলেও তার অস্তিত্ব বুঝতে পারে পার্থ। মানুষের ডিএনএ, বৃদ্ধাঙ্গুলের ছাপ এবং ছোট্ট পাখির মধ্যে প্রাণ চাঞ্চল্য, কোনো কিছুই মানুষের পক্ষে সম্ভব নয়। সৌরজগৎ এবং ছায়াপথ নিয়ে ভাবতে ভাবতে রাত কেটে যায় তার। স্বপ্ন আর মৃত্যুর কথা ভেবে পার্থ বুঝতে পারে ঈশ্বর আছেন। ঈশ্বরের উপর নিজেকে সঁপে দিতে মন চাইলেও পেরে ওঠে না সে। তখন সিদ্ধান্তহীনতায় দিশেহারা হয় পার্থ। নিজেকে খুব হেল্পলেস মনে হয় তার। পার্থ তাই না নাস্তিক না আস্তিক, মানুষ হিসাবে নিজেকে অর্ধেক মানুষ ভাবে সে। ছেলেবেলা থেকেই পার্থ খুব মন ভোলা, কোনো কিছুই মনে থাকে না তার। ক্লাসের স্যারদের বকুনি খেতে খেতেই বছরের পর বছর ক্লাস পাল্টাতে পাল্টাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে কোনো রকম। কিন্তু তার আর লেখাপড়া ধাতে সয় না। এখন সে আর ক্লাসে যায় না। ফুপু বারবার বলেও লেখাপড়ার দিকে ফেরাতে পারছে না তাকে। পার্থর গানের গলা খুব ভালো। দেশের নামকরা কয়েকজন ওস্তাদের কাছে গান শিখেছে সে। এখন একটি বড় মিউজিক স্কুলে গান শেখায় পার্থ। বাসায় বসেও অনেককে গান শেখায় সে। ফুপুর ফ্ল্যাটে বেশ কয়েকটা রুম খালি পড়ে থাকলেও পার্থ সেখানে থাকে না। খাওয়া দাওয়া ফুপুর সঙ্গে হলেও বাড়ির 5 তলার ছাদের অনেকটা জুড়ে পার্থর আলাদা থাকার জায়গা করে দিয়েছেন ফুপু। একটি বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং রুম ও ছোট্ট একটি রিডিং রুম নিয়ে পার্থর থাকার জায়গা। একটি কিচেনও আছে, তবে সেখানে চা ও কফি বানানোর সরঞ্জাম ছাড়া আর কিছু নেই। প্রায় প্রতিদিন বিকেলেই অনিন্দিতা পার্থর কাছে চলে যায়। গান শোনে, গল্প করে, কফি খায়। একদিন হাসতে হাসতে অনিন্দিতা বলে, এই যে মশাই, সংসারে কোথাও যেন একটু খুঁত রয়ে গেল। পার্থ অবাক হয়ে বলে, কি খুঁত? যদি কোনো ত্রুটি থাকে ফুপুকে বলিস, আমি আর বলতে পারবো না। না বললে না বলতেই তো ফুপু অনেক কিছু করে দিয়েছেন। এমনটা কেউ ভাইয়ের ছেলের জন্য করে নাকি? অনিন্দিতা বলে,
মা তোমাকে ভাইয়ের ছেলে মনে করে না হাদারাম, তাও বুঝতে পারো না? তোমার প্রতি সন্তানের চেয়েও বেশি টান মনে হয় মায়ের। দেখো না, তুমি না বলতেই কত কিছু করে দেন মা। আর আর কি? মাকে বললাম যে ফোনটা পুরনো হয়ে গেছে, স্লো হয়ে যায়, মাঝে মাঝে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়, ভালো একটা ফোন কিনে দাও। মা বলল কি জানো? কি? কিছু বলেনি, তবে এমন ভাবে তাকালো যে বুঝতে পারলাম হবে না। তুই তো বলেছে। ওই তাকানোতেই তো বলা হয়ে গেল যে সে ফোন কিনে দেবে না। তোর কি ফোনের খুব দরকার? কেন? তুমি কিনে দেবে? দিলে কি হবে? কি আর হবে? দিলে তো, তুমি যা কৃপণ, বোনের জন্য ভাইয়ের কত কিছু করে। আর আচ্ছা, কৃপণ যখন, তখন আর দিলাম না তোকে ফোন কিনে। দিও না। আচ্ছা, টাকা দিয়ে কি করো তুমি? গানের মাস্টারি, চাকরি, টিউশনি করে তো অনেক টাকা পাও। আবার মাঝে মধ্যে মানিব্যাগ খালি হয়, বোনের কাছে হাত পাততে হয়। কি বললি? হাত পাততে? পাতই তো। অনিন্দিতা, ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে না? শোনো, রাগ করো না। আমি তোমাকে ওরকম বলিনি, বলেছি টাকা দিয়ে কি করো তুমি। শুনবি? বলো। শোন তাহলে। গরিব, অসহায় তিনটি ছেলে আর একটি মেয়ের লেখাপড়ার খরচ দেই। বস্তির ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনে দিই। যা টাকা পাই তার থেকে মাত্র 1,000-2 রাখি সিগারেট খাওয়ার জন্যে। বাকিটা তো ওদের পেছনেই খরচ করে ফেলি। ওহ, দাতা হাতুল তাই। ওভাবে বলিস না। ওদের দিতে পারি বলেই তো ওদের লেখাপড়া হয়, না হলে যে হতো না। ধর, তোর একটা ফোন দরকার, ফুপু তোকে কিনে দিল না, তোর কষ্ট হচ্ছে না? হচ্ছে তো। ওরাও তো যা চায় না পেলে কষ্ট পায়, তাই তো ওদের পাশে গিয়ে দাঁড়াই। অনিন্দিতা কিছু বলে না, পার্থর দিকে তাকিয়ে থাকে। কিরে, কি দেখছিস অমন করে? এখন যা, কফি করে নিয়ে আয়, ব্ল্যাক কফি, মধু দিয়ে। পারবো না। কেন পারবি না? আমি তো তোমার কি জানি না, একটা বউ এনে নাও, সংসার তো গোছানোই আছে। তুই থাকতে বউ লাগবে কেন? মানে? মানে তো সহজ। যদি তোকে বিয়ে করি। কি? এসব কি বলছো তুমি? আমি না তোমার বোন? ও, তাই তো। অনিন্দিতা অদ্ভুত চোখে পার্থর দিকে তাকাতে তাকাতে রান্নাঘরে চলে যায় কফি বানাতে। পার্থর সেদিকটায় মন না দিয়ে সিগারেট ধরায়। অনিন্দিতা কফি বেকারে কফি বানায় আর গুনগুন করে গান গায়। বারান্দায় রোদ্দুর, আমি আরাম কেদারায় বসে দুপা নাচাই রে, গরম চায়ে চুমুক দিই, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে। কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অনিন্তা বুঝতেই পারে না পার্থ ওর সঙ্গে নিছক ইয়ার্কি করেছে।
মৌরীর বয়স 18। উচ্ছল তরুণী। ওর ঘন কালো চুল ঘাড় অবধি নেমে গেছে। ভরাট বুক, সুউচ্চ নিতম্ব, চলনে ওর ঝর্ণার চঞ্চলতা। পার্থর চোখ আটকে যায় মৌরীর দিকে। মৌরী পার্থর কাছে গান শেখে 2 বছর হতে চলল। প্রথম যখন মৌরী গান শিখতে আসে, তখন অতটা চোখে পড়ার কিছু ছিল না মৌরীর মধ্যে। মৌরীর প্রতি পার্থর এই আকর্ষণটা যতটা শারীরিক, ততটা ঠিক মনের দিক থেকে নয়। এটা জানে পার্থ, কারণ পার্থর মন আটকে আছে অন্য জায়গায়, অন্য কোনোখানে। যদিও সে স্থান নিষিদ্ধ তার কাছে, পার্থ অন্তত সেটাই মনে করে। কোনো দিনই অতিক্রম করা যাবে না সে নিষেধের বাড়াজাল। বিষয়টি তাই অপ্রকাশিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পার্থ। মৌরীর রূপ যৌবন পার্থকে টানে, একজন পুরুষ হিসাবে, অন্য কোনো কারণে নয়। পার্থর ড্রয়িং রুমে কোনো সোফা বা চেয়ার নেই। কার্পেটের উপর হারমোনিয়াম, তবলা আর তানপুরা ছাড়াও ওয়ালের পাশে গান শোনা একটি ডেক সেট আছে। ছোট্ট একটি বুক সেলফ, নিজের কিছু পছন্দের বই আছে সেফটিতে। সেলফের উপর পার্থর একটি সাদা কালো ছবি আছে। ওয়ালে কয়েকটি পেন্টিং আর জল রঙে আঁকা একটি মেয়ের ছবি আছে। ছবিটি অনিন্দিতার। ঘর সাজানোর সময় অনিন্দিতা নিজে লাগিয়ে দিয়েছে ছবিটি। প্রথম প্রথম মায়ের সঙ্গে গান শিখতে আসতো মৌরী, তারপর একা একা আসা শুরু করে। ড্রাইভার ওকে পৌঁছে দিয়ে নিচে অপেক্ষা করে। গান শেখা হলে আবার ওকে বাসায় পৌঁছে দেয় ড্রাইভার। একদিন বিকেলে হারমোনিয়ামের রিডে আঙুল চালাতে চালাতে মৌরী বলে, পার্থদা, একটা কথা বলি। তুমি তো কথা কথাই বলো, আজ অনুমতি চাইলে যে? আজ একটা বিশেষ প্রশ্ন করব। করো। মাঝে মধ্যে আপনাকে নার্ভাস মনে হয় কেন? মৌরীর কথায় নড়ে চড়ে বসে পার্থ। বলে, না তো, নার্ভাস হব কেন? তাহলে সহজভাবে তাকাতে পারছেন না যে? কোথায়? আমার দিকে? কখন? এই তো একটু আগে, যখন দরজা খুলে দিলেন। আপনি আমার দিকে তাকালেন, চোখে চোখ পড়তেই কেমন কুণ্ঠিত হলেন, ফিরিয়ে নিলেন চোখ। পার্থ হাসতে হাসতে বলে, না, তেমন কিছু না। হাসে মৌরীও। বলে, মায়ের সঙ্গে যখন আসি, আপনি খুব সহজে আমার দিকে তাকাতে পারেন। একা একা পারেন না। তাহলে কাল থেকে না হয় মাকে সঙ্গে নিয়েই আসব। পার্থ কিছুই বলছে না দেখে মৌরী নিজের কাছে হার মেনে বলে, ঠিক আছে, একাই আসব। পরের দিন আরো বদলে যায় মৌরী। পার্থর সঙ্গে সম্পর্কটা আপনি থেকে হঠাৎ তুমিতে নামিয়ে এনে বলে, তুমি আমাকে সবার ডাকা নামে ডেকো না তো পার্থদা। পার্থর অস্বস্তি হয়, কিন্তু প্রতিবাদ করতে পারে না। অবাক হয়ে জানতে চায়, কি? মৌরী বলে, বুঝতে পারলে না তো? না, ঠিক বুঝতে পারিনি। তোমার নাম তো মৌরী, সবাই তোমাকে এই নামেই ডাকে, তাই না? তো আমিও তোমাকে মৌরী বলে ডাকছি। না, তুমি আমাকে সবার ডাকা নামে ডাকবে না। তাহলে কি নামে ডাকবো? মা বলে আমি নাকি খুব দুষ্টু, খালামণিও বলে।
তবে কেউ কিন্তু দুষ্টু বলে ডাকে না আমাকে। তুমি আমাকে কখনো দুষ্ট ভাবনি, তবে দুষ্ট নামে ডাকবে। ভালো লাগবে তোমার? মাথা নেড়ে সম্মতি দেয় মৌরি। পার্থ ভাবে, আজকালকার মেয়েরা এমনি হয় বুঝি, সহজ সরল, যা মুখে আসে তাই বলে। হঠাৎ পার্থ বোকার মতো প্রশ্ন করে মৌরিকে, তোমার বয়স কত দুষ্টু? মৌরি পার্থর দিকে তির্যক ভাবে তাকায়, তারপর বলে, কেন পার্থদা, তুমি জানো না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই? সরি, ভুল হয়েছে। সরি কেন? আচ্ছা তুমি গেস করো তো, কত হতে পারে আমার বয়স? পার্থ আপদমস্তক তাকায় মৌরির দিকে, গভীরভাবে নিরীক্ষণ করতে থাকে। একটা ঘোরের মধ্যে পড়ে গিয়ে পার্থর দৃষ্টি ঝাপসা হয়ে যায়। কি দেখছো অমন করে? বলো না, আমার বয়স কত হতে পারে? ঘোর কেটে গেলে লজ্জিত পার্থ বলে, ঠিক বুঝতে পারছি না। আচ্ছা বলতে হবে না, একটি কথা জিজ্ঞেস করব? কি? তুমি ফুল ভালোবাসো তো? খুব। আমি বলবো, তুমি কোন ফুল বেশি ভালোবাসো? বলতে পারবে? চেষ্টা করি। বলতে পারলে কি দেবে? কি চাও? যা চাই তাই দেবে তো? হুম। কথা দিলে কিন্তু? কথা দিলাম। মৌরি হঠাৎ পার্থর দিকে হাত বাড়িয়ে বলে, এই আমাকে ছুঁয়ে বলো, যা চাই তাই দেবে তুমি। কুণ্ঠিত পার্থ মৌরির দিকে তাকায়। ওর দৃষ্টির সামনে স্থির থাকতে না পেরে চোখ নামিয়ে নিয়ে বলে, কি সব পাগলামি করছো দুষ্টু? রেওয়াজে মন দাও, এখন পুরবীর সময়। এসো, শিখিয়ে দিচ্ছি তোমাকে। ওহ, তাহলে দিতে চাও না তুমি? বললাম তো দেব। তাহলে আমাকে ছুঁয়ে কথা দাও, না হলে এক্ষুনি চলে যাব আমি, আর কোনোদিন তোমার কাছে আসবো না। পার্থ ভাবে, এই পাগলিটাকে থামানো দরকার। আস্তে করে মৌরির হাতের উপর হাত রেখে বলে, কথা দিলাম, হলো তো? তাহলে এবার বলি, মিলে গেলে সত্যি বলবে কিন্তু? আচ্ছা বলো। মৌরি একটু ভেবে বলে, বেলি তোমার খুব প্রিয় ফুল। পার্থ অবাক হয়। মৌরি ফিক করে হেসে বলে, কি ঠিক হয়েছে তো? হুম, হয়েছে। কি করে বুঝলে? খুব সহজে। যেমন, তোমার জানালার পর্দা সাদা রঙের, বিছানার চাদরটাও, তোমার প্রায় সবগুলো পোশাকই সাদা রং, আর তুমি ঘরে যে এয়ার ফ্রেশনার ব্যবহার করো সেটা তো বেলি ফুলের গন্ধ, তাই না? তুমি এগুলো দেখে বললে? শুধু এগুলো নয়, আরো কিছু বিষয় আছে। কি? সেসব আজ আর বলবো না, আরেক দিন। আচ্ছা বলো তো, আমি কি ফুল পছন্দ করি? বলতে পারবো না। কেন পারবে না? তাও জানি না। তুমি সত্যিই বোকা। কেন তুমি এত বোকা? কিছু বোঝো না কেন? দুষ্টু পাগলামি করো না তো, একটু রেয়াজ করো। আজ তো সারাক্ষণ কথাই বললে। কথা বলতে ইচ্ছে করলে কি থামিয়ে রাখা যায়? তুমি পারো? না, পারি না। শোনো, প্রায় সব মেয়েই গোলাপ পছন্দ করে। বলতে পারো ৯৯% আমিও। আচ্ছা, এখন বলো তুমি কি চাও? আমি তোমাকে দিতে পারবো, কথা দিয়েছি তোমাকে। পারবে না পার্থদা,
আমি বলছি তুমি দিতে পারবে না। পারবো তো, তুমি বলো। তাহলে আজ নয়, এখনো চাওয়ার সময় হয়নি। হলে তোমাকে জানাবো আমি। তখন কিন্তু না করতে পারবে না। আচ্ছা। আচ্ছা পার্থদা, তুমি কি তোমার পছন্দের ফুলের সঙ্গে কথা বলেছো কখনো? হয়তো বলেছি। ফুলের কাছে জানতে চেয়েছো বয়স কত? হঠাৎ পার্থ হো হো করে হেসে ওঠে। ফুলের আবার বয়স? কি যে বলো তুমি! কেন ফুলের বয়স হবে না? কলি থেকে ফুল হয়ে ফোটা পর্যন্ত প্রতিটি ফুলেরই তো আলাদা আলাদা সময় থাকে। মেয়েদের যেমন কৈশোর থেকে যৌবন, ফুটন্ত ফুলের সঙ্গে তরুণীদের তুলনা করা যায় না। তাহলে তুমি তোমার প্রিয় বেলির এই দিকটা জানতে চাইলে না কেন? আচ্ছা, তোমার দৃষ্টিতে শুধু বেলিই সুন্দর, আমি সুন্দর নই? লজ্জিত হয় পার্থ। ভাবে, কি সব বলছে মেয়েটি? কেন এইসব বলছে? মেলাতে পারে না কিছুতেই। কি বলছো না কেন? আমি সুন্দর নই? তুমি খুব সুন্দর। ফুলের মতো। হুম, ফুলের মতো। ফুল সুন্দর। তুমি ওর রূপ দেখে মুগ্ধ। তুমি তো ওকে বয়সে জিজ্ঞাসা করছো না। তুমি তো আমাকে দেখে মুগ্ধ নও। তাহলে আমার বয়স জিজ্ঞেস করছো কেন? কি দরকার আমার বয়স জেনে? সরি। সে পার্থদা, তুমি সরি বলবে না আমাকে। কোনো দিনই না। তোমার কোনো সরি আমি গ্রহণ করব না। তুমি সরি বলার মতো কোনো কাজ করতেই পারো না। আচ্ছা, বলবো না। আমার বয়স 17 বছর, 364 দিন। কাল আমি 18তে পড়ব। হ্যাপি বার্থডে টু ইউ। মৌরি হাসতে হাসতে বলে, আজই জানালে? পার্থ বলে, কাল তো তোমার আসার কথা নয়। কাল রোববার। কোনো রোববারই তুমি আসো না। কাল আসবো পার্থদা। গান শিখতে নয়, তোমার মুখ থেকে বার্থডে উইশ শোনার জন্য। পার্থ কিছু বলতে পারে না। মৌরির ঠোঁটের দিকে তাকায়, তারপর চোখ নামিয়ে নিয়ে দেয়ালে অনিন্দিতার ছবির দিকে তাকিয়ে থাকে পার্থ। মৌরিও ছবিটির দিকে তাকিয়ে বলে, আজ একটা কথা জিজ্ঞেস করব। অনেক দিন করব করব ভেবেও করা হয়নি। যদি কিছু মনে করো তাই। কি কথা? ওয়ালে ওই মেয়েটি কে? তুমি চেনো না ওকে? না, ও অনিন্দিতা, আমার মামাতো বোন। তুমি কিন্তু ঘন ঘন তাকাও ছবিটির দিকে। তুমি লক্ষ্য করেছো? হুম, করেছি তো। আচ্ছা, তোমার পরিচিত কারোর সাথে মিল খুঁজে পাও বুঝি? পার্থ কোনো উত্তর না দিয়ে চুপ থাকে। তারপর ছবিটির দিকে তাকিয়ে বলে, না, কারো সাথে ওর কোনো মিল খুঁজে পাই না আমি। ও সবার থেকে আলাদা। তাই বুঝি? পার্থ মাথা নাড়ায়। এখন তাহলে যাই। গান শিখবে না আজ? না। কেন? আজ আমার মন ভালো নেই যে। মৌরি আর দাঁড়ায় না। দরজা খুলে বের হয়ে যেতে যেতে বলে, কাল সকাল সকাল আসবো কিন্তু। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন, শীঘ্রই আসছে।